যায় না। ওখানে ছিল একটা দিব্য রাজ্য, অ্যাটলান্টিস। এই রাজ্য সাধারণ স্থানের মতো ছিল না। ওখানে বড় বড় দেয়াল মুক্তোর মতো চমকাতো, জলে নৃত্য করত ইন্দ্রধনুষের রঙের মাছ, আর জীবনের সঙ্গীত বাজত। এই রাজ্যে শাসন করতেন রাজা অর্লিয়াস আর রানী মেলোডিয়া, যে খুব তাড়াতাড়ি মা হতে চলেছিল। কি দারুণ ব্যাপার আমার রানী, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ছাড়ো গো, আমার প্রশংসা না করে তো তোমার দিনই শেষ হয় না। তা তো ঠিকই, এতে কিন্তু কোনো খারাপ কিছু নেই। এখন ছাড়ো। আর তুমি কাজ থেকে কি করে ছুটি পেয়ে গেলে? আরে সময় আর কোথায় পেলাম, এটা তো আমি নিজে কাজকে ফাঁকি দিয়ে বিশেষ করে তোমার জন্য আর বাচ্চাদের জন্য সময়টা বের করেছি, যাতে তোমাদের কোনো জিনিসের খামতি না থাকে, বুঝেছো? চলো, ভালো কথা। বাচ্চার জন্যই সঠিক তুমি কাজ থেকে ছুটি তো নিচ্ছ। আরে এটা তো সবে শুরু হলো, এরপর শুধু দেখতে থাকো। আমি তোমাকে নালিশ জানানোর একটা সুযোগও দেব না। ভবিষ্যতে আসা বাচ্চার খুশিতে রাজা আর রানী খুবই মগ্ন ছিলেন, কিন্তু তারা আগন্তুক বিপদের ব্যাপারে একদম জানত না। অনেক সময় ধরে অ্যাটলান্টিসে শার্ক রাজের ছায়া ছড়িয়েছিল। শার্ক রাজ একটা ক্রূর সমুদ্রী ডাকাত, যে সমুদ্রের প্রত্যেক কোণায় নিজের রাজত্ব বানাতে চাইছিল। তার চোখ অ্যাটলান্টিসের রাজসিংহাসনে ছিল। শুনেছি রাজা আউলিয়াসের নাকি বাচ্চা হতে চলেছে, তো খুব ভালো কথা। এখন তো রাজার সাথে সাথে রাজকুমারের টিকিটটাও আমি নিজের হাতে কাটবো। ক্রূর শার্ক রাজের মেলোডিয়ার গর্ভবতার ব্যাপারে জানতে পারে, আর অবশেষে সেই দিন চলে আসে যখন সব শেষ হয়ে যায়। রানী মেলোডিয়ার খুব ব্যথা হচ্ছিল। রাজকুমার জন্ম নিতে যাচ্ছিল। তক্ষুনি অ্যাটলান্টিসের সীমানায় বিপদের ঘণ্টা বাজে। মহারাজ, মহারাজ, শার্ক রাজ আমাদের উপর আক্রমণ করছে, আর ওর প্রথম আক্রমণেই আমাদের অর্ধেক সৈন্য একেবারে মারা গেছে। রানীর সুরক্ষার দিকে নজর রাখো প্রথমে। আজ্ঞে মহারাজ। সৈনিক মহারাজের আদেশে রানীর ঘরের দিকে যাচ্ছিলই কি তক্ষুনি, মহারাজ, সুখবর, মহারানী রাজকুমারের জন্ম দিয়েছে। দাসীর মুখ দিয়ে এই কথা শুনে অর্লিয়াস খুশি হয়। উনি সঙ্গে সঙ্গে রানীর ঘরে পৌঁছান। উনি রাজকুমারকে কোলে তুলে নেন। তক্ষুনি মহলে জোরে জোরে আঘাত শুরু হয়, আর অর্লিয়াস বুঝতে পেরে যায় যে এখন পালানো আর আক্রমণ করা সম্ভব না। আমাকে ক্ষমা করে দাও বাবা, কিন্তু তোমাকে এখন যেতেই হবে। কি যেতে হবে? কি বলছো তুমি? আরে সেটাই যেটা সত্যি। শার্ক রাজ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে, আমাদের অর্ধেক সৈন্য একেবারে মারা গেছে। আরে তুমি কি ভেবেছো, শার্কের রাজা যদি এখানে চলে আসে তাহলে সে কি শুধু আমার আর তোমার জন্য এখানে এসেছে? ওরে না গো, ওই রাজ্যে রাজত্ব করতে আসতে চাইছে, আর ওর মধ্যে যা কিছু সমস্যা আসবে সেগুলোকে শেষ করে দেবে সে, আর আমাদের বাচ্চাটাকেও ছাড়বে না যে ও। না, এরকম বলো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আমাদের ছেলে আমাদেরকে ছাড়াই সুরক্ষিত থাকবে। সৈনিক, রাজকুমারকে নিয়ে তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। আজ্ঞে মহারাজ। এই নাও, রাজকুমারকে ধরো। আমাদের পরিবারের এটা একটা চিহ্ন, নীল রঙের ক্রিস্টাল। তোমাদের সমস্যায় সমাধান দেবে তোমাদেরকে। তোমাকে যেতে হবে বাবা, তবে মনে রেখো তুমি হলে এই রাজ্যের একটা আশা। এই রাজ্য তোমার আশায় থাকবে। আর এইভাবে রাজা আর রানী নিজের রাজকুমারকে ভারী মনে বিদায় জানায়। পরের দিন পৃথিবীর দিকে একটা ছোট্ট গ্রামে জেলে গোপাল নিজের ছোট্ট নৌকো দিয়ে সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিল। সে একটা সরল, বিনম্র আর একা ব্যক্তি ছিল। তার স্ত্রী অনেক বছর আগে মরে গিয়েছিল, আর সে একাই জীবন কাটাচ্ছিল। যাক বাবা, আজকের দিনটা তো বেশ ভালোই লাগছে আমার, কিনা বেশ ভালো ব্যাপার। তক্ষুনি হঠাৎ করে সে একটা বাচ্চার কান্না শুনতে পায়। আরে, এই বাচ্চার কান্নার আওয়াজটা করতে কাছে গো। গোপাল নিজের নৌকো ছেড়ে কিনারার দিকে চলে যায়। ওখানে সে দেখতে পায় যে কিনারার কাছে একটা ঝুড়িতে খুবই মিষ্টি আর আকর্ষক বাচ্চা কেউ ছেড়ে চলে গেছে। সেই বাচ্চাটা প্রচন্ড জোরে কাঁদছিল। এরকম মিষ্টি একটা বাচ্চাটাকে কেউ এইভাবে কি করে ফেলে যেতে পারে? না না, এইভাবে কান্নাকাটি করো না বাবা। গোপাল মাটিতে বসে আর সেই বাচ্চাটাকে কোলে তুলে নেয়।
কিন্তু আশ্চর্য, বাচ্চাটা তো চোখই হচ্ছিল না। বেচারা গোপাল নিজের দিক থেকে পুরো চেষ্টা করছিল, তো বাচ্চা চুপ হওয়ার নামই নিচ্ছিল না। না না, থামো থামো, তুমি তো কি সুন্দর একটা বাচ্চা, তাই না? ঈশ্বর, ও তো চুপ করছেই না কিছুতে। তক্ষুনি হঠাৎ করে আকাশে কালো মেঘ চলে আসে, বিদ্যুৎ চমকায়, হাওয়া দ্রুত হয়ে ওঠে, আর কিছুক্ষণের মধ্যেই জোরদার বৃষ্টি শুরু হয়। যেটা দেখে গোপাল আরো ভয় পেয়ে যায়। সে বাচ্চাটাকে নিয়ে উঠতেই যাচ্ছিল, তক্ষুনি সমুদ্রের একটা বড় ঢেউ তার দিকে আসে, আর সেই ঢেউ বাচ্চার পা ছুঁয়ে নেয় আর চমৎকার হয়ে যায়। ঢেউয়ের স্পর্শে বাচ্চা একেবারে শান্ত হয়ে যায়, আর বৃষ্টিও থেমে যায়। সমুদ্রের ঢেউয়ের স্পর্শে তো ও দেখছি একেবারে শান্ত হয়ে গেল। তক্ষুনি হঠাৎ করে গোপালের চেহারায় কিছু একটা আলো যায়। সে দেখতে পায় যে বাচ্চার গলায় একটা নীল রঙের ক্রিস্টাল ছিল, যেটা দেখে গোপাল বুঝতে পেরে যায় যে এটা কোনো সাধারণ বাচ্চা নয়। আরে এটা আবার কি? নীল রঙের ক্রিস্টাল? মনে হচ্ছে এ কোনো সাধারণ বাচ্চা নয়। কিন্তু এখানে একে কেউ ছেড়ে যেতে কি করে পারে? যাই হোক না কেন, আমার যতক্ষণ না তোমাকে কেউ নিতে আসছে ততক্ষণ তুমি আমার সাথেই থাকবে, আমার ছেলে নীর। অবশেষে সমুদ্রের রাজা সাহারা পেয়ে গেছিল। গোপাল নীরকে সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে নিয়ে আসে আর তাকে খুব আদরে পালতে শুরু করে। দেখতে দেখতে সময় কেটে যায় আর নীর বড় হতে শুরু করে, আর তার সাথেই বাড়তে থাকে তার শক্তিও। এই হুররে, এই আমি গেলুম। আরে সাবধানে নীর। আরে আমি একদম ঠিক আছি বাবা। হ্যাঁ ঠিক আছে, সাবধানে। সমুদ্রে বড় বড় মাছ থাকে তো। আরে ওদেরকে আমার কেউ ভয় পায় নাকি? ওরা তো আমার বন্ধু। আর ব্যাস, নীরের এই ব্যাপারটাই তাকে সব থেকে আলাদা করে দেয়। নীর ঘন্টা পর্যন্ত সমুদ্রে সাঁতারই কাটতো না, বরং শার্ক আর ডলফিনের সাথে বন্ধুত্ব করত, তাদের সাথে বড় সমুদ্রে লাফাতো, সমুদ্রের সাথে খেলতো। তার মনে হতো যেন সমুদ্রের সাথে তার গভীর অটুট কোনো সম্পর্ক রয়েছে। বাবা, এই নাও, আজকের কাজ আমার শেষ হলো। আরে বাহ, আজকে তুই অনেক বড় বড় মাছ ধরেছিস দেখছি। বাহ, ভালো বাবা। এবার চলো বাড়ি যাই আমরা। গোপাল সমস্ত মাছ ঝুড়িতে রেখে হাঁটছিল, তক্ষুনি আরে বাবা, কি হলো? চলো, ওই সমুদ্রের দিকে তুমি কি তাকিয়ে আছো? কিছু না বাবা, কিন্তু জানি না কেন যখনই আমি সমুদ্রে সাঁতার কেটে এসে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হই না, তখনই এমনটা মনে হয় যেন কেউ আমাকে ডাকছে বারবার, কেউ জোরে জোরে চিৎকার করছে। নীরের কথা শুনে গোপাল অবাক হয়ে যায়, কিন্তু পরে গোপাল সেই কথার ওপরে পাত্তাই দেয় না। তার মনে হয় সে নীর উল্টো পাল্টা বলছে, কিন্তু গোপাল তো জানতোই না যে নীরের মাথায় অনেক পুরনো বিপদ ফিরে আসতে চলেছে। শেষমেশ আমি আটলান্টিসকে পেয়ে গেছি, কিন্তু এত বছর পার হবার পরেও কিন্তু আমি এখনো খুশি হতে পারিনি, জানো তো কেন? আমি জানি ও বেঁচে আছে, ও আজও বেঁচে আছে, এই আটলান্টিসের সত্যিকারের বংশধর। আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি বটে, কিন্তু আমাদের কাছে এখনো সময় আছে কিনা? আর ওকে রাস্তা থেকে আপনি সরাতেও তো পারে। আমি তোকে দেখতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। রাজার কথা শুনে দূত নিজের হাত কাচের গোলার ওপরে রাখে আর চমৎকার হয়ে যায়। শার্ক রাজ ওই কাচের গোলায় নীরের প্রতিবিম্ব দেখতে পান, যেটা দেখে সে রাগের চোটে চিৎকার শুরু করে, আর সে সঙ্গে সঙ্গে নিজের সবচেয়ে বিশ্বাসী আর সাহসী দূতকে নীলকে মারার জন্য পাঠিয়ে দেয়। আর অন্যদিকে নীর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তক্ষুনি সে সেই নীল ক্রিস্টালটা খুঁজে পায়, যেটা রাজা অর্লিস তাকে দিয়েছিল। আরে এটা আবার কি? নীল রঙের ক্রিস্টাল? এটা এখানে কি করে এলো? আর বাবা আমাকে এর ব্যাপারে কখনো বলেনি কেন? অবশেষে নীর সেই ক্রিস্টালটা খুঁজে পায়। যেইমাত্র সে তার উপরে হাত বোলায়, ক্রিস্টাল থেকে নীল ধোঁয়া বেরিয়ে আসে, আর ধোঁয়া একটা নীল পরীতে পরিবর্তিত হয়, যেটা দেখে নীল ভয় পেয়ে ওঠে। আরে এটা আবার কি হচ্ছে? এই ধোঁয়াটা তো মানুষে পরিবর্তিত হয়ে গেল। আরে বাঁচাও! আরে কে আছো, বাঁচাও! চিৎকার করার দরকার নেই, আমি এতটাও ভয়ঙ্কর নই রাজকুমার। কি রাজকুমার? তুমি কথা বলতে পারো? আর তুমি কে? আর তোমার মধ্যে নীল রঙের বড় বড় পাখনা কেন? আর তুমি কে? তুমি আরে শ্শ্,
একসাথে এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করো না, আমি ভয় পেয়ে যাব। আর তোমার গল্প তো আমি সত্যি বলছি, তুমি রাজকুমারী, অর্লিসের রাজকুমার, যে আজ পর্যন্ত এখানে ছিলে, যার রাজ্য আজও অর্লিস খুঁজে বেড়াচ্ছে। কি অর্লিসের রাজকুমার? নিয়ার কথা শুনে নীর একেবারে অবাক হয়ে যায়, আর অনেক বছর ধরে লুকিয়ে থাকা সত্যি তার সামনে চলে আসে। যাক বাবা, আজকের কাজ তো অন্তত শেষ হলো আমার। নীর, নীর বাবা, একটু বাইরে এসে আমার জিনিসপত্র একটু নিয়ে যা না ভেতরে। ওরে নীর, ও নীর, আরে উত্তর দিচ্ছে না কেন ছেলেটা? নীর। বেচারা গোপাল বিকেলবেলা কাজ থেকে ফেরার পর যখন সে নীরের আওয়াজ শুনতে পারেনি, তখন সে ঘাবড়িয়ে যায় আর বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে দেখতে পায় নীরের চোখে জল ছিল, আর সে চুপচাপ গোপালের দিকে তাকিয়েছিল। তার সাথে একটা মেয়ে দাঁড়িয়েছিল, যাকে দেখে গোপাল অবাক হয়ে যায়। নীর, বাবা নীর, কি হয়েছে আমার খোকা? আর এসব এটা আবার কে? আমার নাম নিয়া, আমি একটা জলপরী। কি কি জলপরি? কিন্তু এইসব কি করে সম্ভব হতে পারে? বাবা, আমি সব বলছি। নীরের আওয়াজের গম্ভীর আওয়াজ শুনে গোপাল শান্ত হয়ে যায় আর তার কথা মন দিয়ে শুনতে শুরু করে। নীর তাকে সব কিছু বলে দেয়, যে সে কে, কোত্থেকে এসেছে, আর তার আসল বাড়ি কোথায়। এইসব শুনে গোপাল প্রচন্ড ভয় পায় আর ভাবুক হয়ে ওঠে। কি, তুমি আটলান্টিসের রাজকুমার? হ্যাঁ, এটা সত্যি বাবা। আর আরে তোমাকে কিছু বলতে হবে না বাবা। আমি জানি যে এখন তোমার প্রয়োজন ওখানে বেশি, যেটা তোমার আসল বাড়ি। যেই মুহূর্তে আমি তোমাকে আমার কোলে তুলে নিয়েছিলাম, তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে একদিন অবশ্যই আসবে যখন তোমাকে যেতে হবে। আর আজকে সেই দিনটা, আমি তোমাকে আটকাবো না। যাও আমার খোকা, নিজের বাড়িতে যাও, আর যে তোমার জীবন নষ্ট করে দিয়েছো তাকে উচিত শিক্ষা দিয়ে এসো। যাও আমার বাবা, আগে বাবা। গোপালের কথা শোনা মাত্রই নীর ফেরত যাওয়ার জন্য রওনা দেয়। সে দেখতে দেখতে সমুদ্রের ঢেউয়ে ঢুকে যায়। সমুদ্রের ঠিক মাঝখানে পৌঁছে নিয়া নিজের জাদুই লাঠি দিয়ে জলে একটা সুড়ঙ্গ বানায়, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই সুড়ঙ্গের রাস্তা দিয়ে কিছুক্ষণের মধ্যে আটলান্টিস পৌঁছে যায়। আছো আর দুঃখী, কিন্তু এখন এইসব নিয়ে ভাবনা চিন্তার সময় নেই। এখানে একটা উদ্দেশ্যে এসেছো, সেটা পূরণ করতে হবে, আর আমাদের রাজ্য আর প্রজাদেরকে ওই দানবের হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমি জানি আমি এখানে কেন এসেছি। চলো এবার কাজে লেগে পড়ি। হ্যাঁ, কিন্তু কোনো কাজ শুরু করার আগে আমি তোমাকে কারোর সাথে দেখা করাবো। আটলান্টিস ফেরার পরে নীর পুরো জোশ দিয়ে নিজের কাজ শুরু করতে চাইছিল, যাতে রাজ্যের পুরনো সৈনিক আর বিশ্বাসযোগ্য লোকের সাথ পায়। রাজার বিশ্বাসী লোকেরা, আপনারা আমাকে যে কাজ দিয়েছিলেন সেটা আমি পূরণ করেছি। এই রাজ্যের আসল বংশধর নীর এখন ফিরে এসেছে। সৈনিক নিয়ার কথা শোনা পরে যেই মাত্র পেছনে ঘুরে দেখে, উনি ভাবুক হয়ে ওঠেন আর কাঁদতে শুরু করেন। শেষমেশ আমার পরিশ্রমের ফল আমি দেখতে পাচ্ছি। আপনি চলে এসেছেন, আপনি সত্যিই ফিরে এসেছেন। ক্ষমা করবেন, কিন্তু আপনি কে বলুন তো? আমি তো কাউকে চিনি না এখানে, তাই না? আরে আমি হলাম সেই যে রাজার আদেশ অনুসারে আপনাকে সমুদ্রের ওই পারে গিয়ে মানুষদের মাঝে ছেড়ে এসেছিলাম। এমনিতে আপনার সাথেই থাকা আমার উচিত ছিল বটে, কিন্তু সেই সময় সমুদ্রে মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল কিনা, রাজ্য আর এই রানীর চিন্তা খুব হচ্ছিল আমার তখন। সেই জন্য আমি ওখানে উপস্থিত একজন জেলেকে দেখে আপনাকে ওখানে আমি ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু আমার দুর্ভাগ্য, একবার দেখুন না আপনি, আমি রাজা রানীকে রক্ষা করতে পারিনি। কি? হ্যাঁ রাজকুমার, ওরা দুজন আর পৃথিবীতে নেই। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি শার্ক রাজ থেকে লুকিয়ে লুকিয়ে
এখানে একটা গুপ্ত সৈন্য তৈরি করে রাখছি, যেটা সময় এলে পরে যারা শার্ক রাজের রাজ্যকে একেবারে পিষিয়ে দেবে, বুঝেছেন? আর এই দেখুন, আজকে এত বছরের তপস্যা করার পরে আমার সেনা একেবারে তৈরি হয়ে গিয়েছে। শুধু এই সেনারা একটা জিনিসের অপেক্ষা করছিল, আপনার আসার। কিন্তু মিয়া সেই অপেক্ষা একেবারে শেষ করে দিল। এত বছর ধরে আপনি যে ধৈর্য আর নিষ্ঠা দেখিয়েছেন না, সেটা সত্যি প্রশংসনীয়। আপনার কাছে আমি কৃতজ্ঞ। এমনিতে আমি যুদ্ধ করতে চাই না, কিন্তু শান্তির জন্য যুদ্ধ যদি করতে হয় তাহলে আমি পিছু হটব না। পুরো রাজ্যে আপনি ঘোষণা করে দিন সে যেন তৈরি থাকে, কারণ আসল মহাযুদ্ধ এবার শুরু হতে চলেছে। নীরের আসার পর পুরো অ্যাটলান্টিসে বিদ্রোহের রাস্তা চলে যায়। যেই লোকেরা শার্ক রাজের আতঙ্কে ভয় পেয়ে গেছিল, তারা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। লোকেরা দেয়ালে শার্ক রাজের চিহ্ন মেটানো শুরু করে দেয়। তার বানানো নিয়ম ভাঙতে শুরু করে, যার কারণে শার্ক রাজ আরো রেগে ওঠে। তাহলে একজন রাজকুমার যে জেলের সাথে ছিল সে এখন আমাকে উস্কানি দিচ্ছে? আরে কি ভোলা ছেলে রে বাবা! আরে ওর তো কোনো ধারণা নেই যে ও কার সাথে মুখোমুখি হবে। আমি হলাম শার্ক রাজ। আমি ওকে আমার সিংহাসনে পৌঁছতে দেব না। আগুন দুদিক থেকেই লেগেছিল। নীর আর পুরনো সৈনিকরা জল কবচ বানায়। সাগর তলে লুকিয়ে থাকা অস্ত্র বাইরে আসে। নীর নিজের বংশের ত্রিশূল ফিরে পায়, ত্রিনেত্র। একটা এরকম অস্ত্র যেটা যে কোনো জিনিসকে ভেদ করে তার 4টে টুকরো করতে পারে। তার সাথে তার সেনা বড় বড় মৎস্য সেনানিও জুড়ে গেছিল, যেমন কিনা মহাকায় অক্টোপাস, বিশাল কচ্ছপ, নীলনা। এরকম পুরনো, কিন্তু ওরা প্রচন্ড শক্তিশালী। সবাই নীলের সাথে ছিল, যাদের সামনে শার্ক রাজের টেকা একেবারে অসম্ভব। আর দেখতে দেখতে যুদ্ধের দিন চলে আসে। মহাযুদ্ধ অ্যাটলান্টিসের ঠিক বাইরে নীলসার নামের ময়দানে হয়, যেখানে জলের ধারা একে অপরের সাথে ধাক্কা খেত। শার্ক রাজ আর নীর আমনে সামনে সেনার সাথে দাঁড়িয়েছিল। শেষমেশ আমরা একে অপরের সামনে চলে এসেছি। তবে এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমি আপনাদের সবাইকে এটুকুই বলতে চাই যে এই রাজ্যটা শুধু আমাদের নয়, আমাদের সবার। আপনারা সবাই আমার আর আমি আপনাদের। এত বছর ধরে যে শত্রু আমাদের এই পবিত্র রাজ্যটাকে নিজের হিংস্রতার জন্য অপবিত্র করে তুলেছিল, এখন সেই অত্যাচারের উত্তর আমাদের দেওয়ার সময় হয়ে গেছে। সেই জন্য আপনারা সঙ্গে থাকুন আর শান্তির এই যুদ্ধ এবার শুরু করে দিন। নীরের বলা মাত্র সমস্ত সৈনিক একে অপরের সাথে লড়াই শুরু করে। শার্ক রাজ 1000 সৈনিক পাঠায়, শার্ক যোদ্ধা কেকড়া সেনা। কিন্তু অনেক বছরের কষ্টের লোকেরা আর পুরনো সেনানির সামনে শার্ক রাজের সেনা একদম হেরে যায়। শেষমেশ এসব হচ্ছেটা কি? আমার সৈনিক ওই সামান্য চালানা সেনার সামনে এখন হারতে কি করে পারে? এ হলো নতুন যুগের নতুন ক্ষমতা, বুঝতে পেরেছেন শার্ক রাজ? ওর সাথে টক্কর নেওয়া কিন্তু এতটা সোজা হবে না। দূতের কথা শুনে শার্ক রাজ রাগের চোটে ভরে ওঠে। অবশেষে শার্ক রাজ নিজেই ময়দানে চলে আসে। তার চোখে ক্রূরতা ছিল আর হাতে ছিল কাল শঙ্খ, একটা এরকম শঙ্খ যেটা জলে বিষ মেশাতে পারে। শার্ক রাজ দেখছিল যে নীর নিজের ত্রিশূল দিয়ে শত্রুদেরকে ভেদ করছিল, তাদের উপরে ভারী পড়ছিল। তক্ষুনি তুই যেই হোস না কেন, তোর শেষ আজকে আমার হাতে হবে। শার্ক রাজ কাল শঙ্খ বাজানো শুরু করে আর চমৎকার হয়ে যায়। কাল শঙ্খ দিয়ে নীল রঙের বিষ বেরোতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই ওই বিষ সমুদ্রে মিশতে শুরু করে দেয়, যার কারণে নীরের সেনা ক্লান্ত হতে শুরু করে, মরতে শুরু করে। কিন্তু শার্ক রাজ আর তার সেনার ওপরে বিষের কোনো প্রভাব পড়ে না। না, এটা হতেই পারে না। আমাদের থেকে জিততে পেরো না। শার্ক রাজ জিততে পারবে না, এটা আমি হতেই দেব না। তক্ষুনি হঠাৎ করে নিয়া ওখানে চলে আসে। সে নিজের জাদুই লাঠি দিয়ে সমস্ত বিষ তার মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে নীর আর তার সেনা বেঁচে যায়। না, এটা হতে পারে না। ক্ষমা করুন শার্ক রাজ, কিন্তু এই সময়টা চিৎকার করার নয়, পালানো। নীর আমাদের থেকেও বেশি শক্তিশালী, সেই জন্য এখন লড়ার বদলে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। দূতের কথা শুনে শার্ক রাজ চিন্তায় ডুবে যায়।
আর সময় নষ্ট না করে ওখান থেকে পালাতে শুরু করে। তক্ষুনি নীর ত্রিশূল ওঠায় আর চিৎকার করে বলে ওঠে, সমুদ্র আমার আর আমি ওর। যে এর গন্ডগোল করবে সে কখনো রক্ষা পাবে না। নীর খুব জোরে ত্রিশূল শার্করাজের দিকে ফেলে আর চমৎকার হয়ে ওঠে। নীরের ত্রিশূল জলের গভীরতাকে ভেদ করতে করতে সোজা শার্করাজের মুখে ঢুকে যায় আর শার্করাজের নাশ হয়ে যায়। আমি করতে পেরেছি, আমরা জিতে গেছি বন্ধুরা, আমরা জিতে গেছি। অবশেষে নীরের কথা শুনে সবাই খুশিতে লাফিয়ে ওঠে। শার্করাজের হারা সেনা নীরের সেনায় যুক্ত হয়ে যায়, তার সাথেই শার্করাজের দূত। অবশেষে অনেক বছরের ভয় শেষ হয় আর অ্যাটলান্টিস নিজের বংশধর